প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, সায়েন্স হেভেন চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগতম। এখন তোমাদের গণিত বইয়ের 2.1 অনুশীলনীর 20 নম্বর অঙ্কটা আমরা সমাধান করব। দেখো এখানে কি বলা হয়েছে, কোনো আসল 3 বছরে সরল মুনাফা সহ 28,000 টাকা এবং 5 বছরে সরল মুনাফা সহ 30,000 টাকা। তার মানে এখানে বোঝানো হয়েছে কোনো নির্দিষ্ট একটা আসল আছে, সেই আসলের 3 বছরের সরল মুনাফা সহ 28,000 টাকা। তার মানে এর মধ্যে 3 বছরের মুনাফাও আছে, আসলটাও আছে। এবং পরবর্তীতে বলা হয়েছে 5 বছরের সরল মুনাফা সহ 30,000 টাকা। তার মানে এখানে সেই আসলটাই আছে, কিন্তু এখানে 3 বছরের জায়গায় 5 বছরের সরল মুনাফাটা যুক্ত অবস্থায় আছে। এরপর বলা হলো প্রতীকগুলোর বর্ণনা সহ মূলধন নির্ণয়ের সূত্রটি লিখো। এখানে আমরা সরল মুনাফার সূত্র থেকে মূলধন নির্ণয় সূত্রটা বের করে ফেলব। চলো শুরু করা যাক। সরল মুনাফার সূত্র থেকে আমরা কি জানি? I = PNR। এটা লিখে ফেলো। মুনাফার সূত্র থেকে আমরা জানি I = PRN। যেহেতু আমরা মূলধন নির্ণয় সূত্রটা বের করব, তার মানে PRNটাকে বাম পাশে নিয়ে আসো, বা PRN = আমরা লিখতে পারি I। অতএব মূলধন P = কি আসবে? I / হলো RN। এটাই হলো আমাদের মূলধন নির্ণয়ের সূত্র। কিন্তু এখানে আমাদের কাছে চাওয়া হয়েছে বর্ণনা সহ, প্রতীকগুলোর বর্ণনা সহ আমাদের কাছ থেকে চাওয়া হয়েছে। তার মানে এখানে প্রতীকগুলোর বর্ণনা আমাদেরকে দিতে হবে। এখানে একটা প্রতীক আছে হলো P। কে কি বলা হয়? মূলধন। আর একটা প্রতীক আছে হচ্ছে I কে বলা হয় মুনাফা। আর মুনাফার হার, মুনাফার হার। N হচ্ছে সময়। আমাদের ক নাম্বারের অ্যান্সার হয়ে গেল। তারপরে দেখো খ নাম্বার কি বলা হলো, মুনাফার হার নির্ণয় করো। আমাদের কাছে এখানে মুনাফার হার নির্ণয় করতে বলা হয়েছে। এখন দেখো মুনাফার হার যদি আমরা নির্ণয় করি, এখানে বেশ কিছু রাশির প্রয়োজন হয়। এখান থেকে এই সূত্র থেকে একটু খেয়াল করো, এখানে যদি আমি মুনাফার হার নির্ণয় করতে চাই, তাহলে এখানে আসলের মান প্রয়োজন হবে, মুনাফার মানের প্রয়োজন হবে, সময়ের মানের প্রয়োজন হবে। এখানে কিন্তু আমাদের ওইভাবে বলা নাই যে এখানে আসলের পরিমাণটা কত। এখানে শুধু বলা ছিল 3 বছরের সরল মুনাফা সহ আসল। তার মানে কি এর মধ্যে আসলও আছে প্লাস 3 বছরের মুনাফাও আছে। আর এখানে বলা ছিল যে 5 বছরের সরল মুনাফা সহ আসল 30,000 টাকা। তার মানে কি এখানে সে আসলটাও আছে, 5 বছরের মুনাফাও আছে। চলো মুনাফার পরিমাণটা এবং আসলের পরিমাণটা এখান থেকে আগে বের করে ফেলি, তারপর আমরা এখান থেকে মুনাফার হারটা বের করতে পারবো। আমরা এখানে লিখতে পারি 5 বছরের সরল মুনাফা প্লাস আসল সমান কত টাকা? 30,000 টাকা।
আবার দেওয়া আছে হলো 3 বছরের সরল মুনাফা প্লাস আসল সমান হলো 28,000 টাকা। আমরা এখান থেকে মাইনাস করে যদি দেই তাহলে কিন্তু আসল কি হয়ে যাবে, কাটা যাবে। এখানে শুধু অবশিষ্ট থাকবে 2 বছরের সরল মুনাফা। দুই বছরের সরল মুনাফা সমান কত হবে, 30,000 থেকে যদি আমি 28,000 বাদ দিই তাহলে অবশিষ্ট থাকবে হলো 2,000 টাকা। আমরা এখান থেকে একটা কাজ করে নিতে পারি, আমরা এখান থেকে 3 বছরের মুনাফার পরিমাণটা আমরা বের করে নিতে পারি। তাহলে আমরা এই যে প্রথমে যে দেওয়া আছে 3 বছরের সরল মুনাফা সহ আসল 28,000 টাকা, তাহলে আমি যদি 3 বছরের সরল মুনাফাটা বের করতে পারি এখান থেকে কিন্তু আসলের পরিমাণটা বের করা সম্ভব। আমরা সেই কাজটাই করব। 1 বছর আগে বের করে নাও, তারপরে 3 বছরের সরল মুনাফাটা বের করবা। অতএব 1 বছরের সরল মুনাফা সমান কত হবে, 2,000 আগেই ছিল, তার মানে 2,000 উপরে থাকবে, ডিভাইডেড বাই হলো 2 টাকা। অতএব 3 বছরের সরল মুনাফা সমান আসবে হলো উপরে 2,000 গুণ হলো, এখানে যেহেতু একের তুলনায় 3টা বড় তার মানে উপরে গুণ হয়ে যাবে, ডিভাইডেড বাই 2 টাকা। এখানে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা অ্যান্সার পাবো হলো 3,000 টাকা। তার মানে আমরা 3 বছরের মুনাফার পরিমাণটা বের করে ফেলেছি এখানে। এখন এই যে প্রথমে যেটা দেওয়া আছে যে 3 বছরের সরল মুনাফা সহ আসল সরল মুনাফা সহ আসলের পরিমাণটা যেটা দেওয়া আছে 28,000 টাকা, এখান থেকে আমি 3 বছরের সরল মুনাফার পরিমাণটা মাইনাস করে দিব, তাহলে আসলের পরিমাণটা পেয়ে যাব। এখন কি লিখতে পারি, আসল প্লাস 3 বছরের সরল মুনাফা সমান 28,000 টাকা। আর আমরা 3 বছরের সরল মুনাফার পরিমাণ তো অলরেডি বের করেই ফেলেছি, সেটা লিখে ফেলো। 3 বছরের সরল মুনাফা সমান 3,000 টাকা। তাহলে আমরা এটা মাইনাস করতেছি কিন্তু, তাহলে 3 বছরের সরল মুনাফা 3 বছরের সরল মুনাফা কাটা যাবে, এখানে শুধু অবশিষ্ট থাকবে আসলের পরিমাণটা। অতএব আসল সমান কত অবশিষ্ট থাকবে, 25,000 টাকা। তার মানে এখানে আমরা মুনাফার পরিমাণটাও বের করে ফেলেছি, আসলের পরিমাণটাও বের করতে পারলাম। এখন কিন্তু আমরা মুনাফার হারটা বের করতে পারবো। চলো আমরা এটা বের করে ফেলি। আমরা জানি I ইকুয়ালস টু PRN। এখান থেকে আমরা কি বের করব, মুনাফার হারের পরিমাণটা বের করব। তার মানে PRNটাকে বাম পাশে নিয়ে আসো, PRN ইকুয়ালস টু I। আমরা লিখতে পারি অতএব মুনাফার হার R সমান I ডিভাইডেড বাই হলো PN। আর আমরা কিন্তু জানি যখন R এর মান বের করব বা মুনাফার হারের পরিমাণটা বের করব
তখন 100% দ্বারা গুণ করতে হয়। এখানে একটু সাইড নোট করে ফেলো। আয়ের পরিমাণটা কত, মুনাফার পরিমাণটা আমরা আগেই কিন্তু বের করে ফেলেছিলাম। 3 বছরের মুনাফার পরিমাণটা হলো 3000 টাকা। 3000 টাকা। তারপরে পি এর পরিমাণটা মানে আসলের পরিমাণটা আমরা বের করে ফেলেছি, সেটা হলো 25,000 টাকা। পি ইকুয়ালস টু 25,000 টাকা। আর এখানে এন এর পরিমাণটা আমরা যেহেতু 3 বছরের মুনাফার পরিমাণটা বের করে ফেলেছি, তার মানে এখানে এন ধরতে হবে 3 বছর। 3 বছর। এখানে মানগুলো বসায় দাও। আয়ের পরিমাণটা হলো 3000 ডিভাইডেড বাই পি এর পরিমাণটা হলো 25,000, নিচে এন এর পরিমাণটা ছিল হলো 3 আর গুণ আছে হলো 100%। এখন দেখো নিচে 2টা শূন্য আর উপরে 2টা শূন্য আমরা কাটা দিতে পারি। এখানে একটা শূন্য আর এখানে একটা শূন্য কাটা দিতে পারি। আর 3 দিয়ে যদি আমি 3কে ভাগ করি 1 আর এই 2টা শূন্য পাশাপাশি বসে যাবে। এখন 100কে যদি 25 দ্বারা ভাগ করি তাহলে আসবে হলো 4%। এটাই হলো আমাদের খ নাম্বারের অ্যান্সার, কারণ এখানে মুনাফার হারটাই বের করতে বলা হয়েছে। এটা হলো এখানে নিচে একটু লিখে দিতে পারো। সুতরাং মুনাফার হার সমান 4%। এখন দেখো গ নাম্বার কি বলা হয়েছে, যে একই হারে ব্যাংকে কত টাকা জমা রাখলে 5 বছরে মুনাফা আসলে 48,000 টাকা হবে। তার মানে খ নম্বরে আমরা যে হারটা পেয়েছি মানে 4% হারে কত টাকা জমা রাখলে, তার মানে এখানে আমাদের কাছে মূলধনটা চাওয়া হয়েছে আর সময়টা বলে দিছে হলো 5 বছর এবং মুনাফা আসলের পরিমাণটা দেওয়া আছে। যেহেতু আমাদের কাছে মুনাফা আসলের পরিমাণটা দেওয়া আছে, তার মানে আমাদের মুনাফা আসল থেকেই আসলের পরিমাণটা বের করতে হবে। এখন চলো গ নাম্বারটা শুরু করি আমরা। আমরা জানি মুনাফা আসল সমান কি যেন জানি, পি প্লাস হলো আয়। মুনাফা আসল মানেই তো এর মধ্যে মূলধন আছে বা আসল আছে প্লাস হলো মুনাফা আছে। তাহলে দেখো এখানে আমরা কি লিখতে পারি, এখানে কিন্তু আমরা একটু লিখে নিতে পারি, সাইড নোট করে নিতে পারি। সেটা হলো মুনাফা আসলকে আমরা এ দ্বারা প্রকাশ করি, তার মানে এ ইকুয়ালস টু কত দেওয়া আছে, 48,000 টাকা দেওয়া আছে। আমরা এটা একটু লিখে নিব যে 48,000 টাকা। আর এখানে আমরা খ নাম্বারে কিন্তু পেয়েছিলাম যে মুনাফার হারের পরিমাণটা আর ইকুয়ালস টু 4%। এটাকে আমরা একটু সাজিয়ে লিখতে পারি, সেটা হলো 4 ডিভাইডেড বাই হলো 100। আর এখানে কিন্তু আমাদের কাছে সময় দেওয়া আছে হলো 5 বছর, তার মানে এন ইকুয়ালস টু আমরা পাবো হলো 5 বছর। তাহলে আমরা এখানে লিখতে পারি কি লিখতে পারি, যে যেহেতু মুনাফা আসলের পরিমাণটা দেওয়া আছে, এখানে মুনাফা আসলের জায়গা আমরা কত বসাবো, এই 48,000টা তোমরা চাইলে কিন্তু এখানে একটু লিখে দিতে পারো, মুনাফা আসল লিখে ব্র্যাকেটে
এ লিখে দিতে পারো, যে মুনাফা আসলটাকে আসলে আমরা এ দ্বারা প্রকাশ করি। তাহলে এখানে মুনাফা আসলের জায়গায় আমরা বসাই দিলাম 48,000 ইকুয়ালস টু, দেখো এখানে কিন্তু আমাদের কাছে পি এর মানটা জানা নাই, পি এর মানটা আমাদেরকে বের করতে হবে। মুনাফার পরিমাণটাও আমাদের জানা নাই, তার মানে এখানে আমাদের একটু কৌশলে কাজ করতে হবে। আই ইকুয়ালস টু আমরা লিখতে পারি পি আর এন, বা আমরা লিখতে পারি 48,000 ইকুয়ালস টু, এখান থেকে কিন্তু আমরা পিটা কমন নিতে পারি, কারণ দুটা রাশির মধ্যে পি আছে। পি যদি কমন নেই তাহলে আমরা পাই হলো, এখানে পি এর মধ্যে যাই হলো একবার, আমরা লিখতে পারি 1 প্লাস, আর হলো এখানে অবশিষ্ট থাকে আর এন। এখন দেখো, বা আমরা লিখতে পারি 48,000 ইকুয়ালস টু, এই জায়গায় আর এর জায়গায় আমরা বসাতে পারি হলো 1 তো ছিলই, আর এর জায়গায় আমরা বসাবো হলো 4 ডিভাইডেড বাই হলো 100, আর এখানে এন এর জায়গায় বসাতে পারি হলো 5, বা 48,000 ইকুয়ালস টু পি ইন্টু, এখানে আমরা কি করতে পারি, দেখো এখানে ওই উপরে দুটো সংখ্যা কিন্তু গুণ আকারে আছে, আর আমরা চাইলে কিন্তু এখানে কাটাকাটিও একটু করতে পারি। সেটা হলো 5 100-র মধ্যে যায় হলো 20 বার, আমরা এটা একটু কাটাকাটি করে দিই। যেহেতু এটা গুণ আকারে আছে, এই উপরের সংখ্যার সাথে গুণ আকারে আছে, তার মানে আমরা লিখতে পারি 5 দিয়ে কাটাকাটি করলে হয় 20। আমাদের অ্যান্সার এখানে আসবে হলো 4 ডিভাইডেড বাই 20। এখানে আমরা লিখতে পারি 48,000 ইকুয়ালস টু, এখানে যেহেতু আমাদের দুইটা সংখ্যা আছে এবং একটা ভগ্নাংশ সংখ্যা, মাঝখানে প্লাস মাইনাস থাকলে আমরা জানি যে এখানে লসাগু করতে হয়। তাহলে আমরা এখানে লিখে দিতে পারি হলো, একের নিচে কিছু নাই মানে 1 আছে, 1 আর 20-এর লসাগু 20ই হবে। আর এই 1 20-এর মধ্যে কয়বার যায়, 20 বার যায়, সেই 20কে আবার 1-এর সাথে কি করতে হয়, গুণ করতে হয়। আমরা লসাগুতে আমরা এটা শিখেছিলাম। তার মানে 20 প্লাস, আর এই 20 20-এর মধ্যে কয়বার যায়, একবার যায়, সেই 1 দিয়ে আবার উপরের সংখ্যাকে গুণ করতে হয়, 4 1-কে 4, বা 48,000 ইকুয়ালস টু, আমরা এখানে লিখতে পারি পি ইন্টু, উপরে দুইটা সংখ্যা যদি যোগ করে দিই তাহলে পাই হলো 24 ডিভাইডেড বাই হলো 20। আমরা এখানে পি এর মান যেহেতু বের করব, আমরা পি সহ রাশিটাকে আমরা বাম পাশে নিয়ে আসব, আর 48,000 সংখ্যাটাকে আমরা ডান পাশে নিয়ে যাব। তাহলে দেখো আমরা করতে পারি হলো 24 ইন্টু, সরি, পি ইন্টু 24 ডিভাইডেড বাই হলো 20 ইকুয়ালস টু হলো 48,000। অতএব মূলধন পি ইকুয়ালস টু, আমরা লিখতে পারি পি এর সাথে 24 ছিল গুণ আকারে, তার মানে এই পাশে এসে এই পাশে এসে মানে ডান পাশে গিয়ে ভাগ হয়ে যাবে, আর 20 ছিল ভাগ আকারে, তার মানে উপরে গুণ হয়ে যাবে। আমরা লিখতে পারি 48,000 গুণ হলো 20 ডিভাইডেড বাই হলো 24। আশা করি বুঝতে পেরেছো, কারণ পি এর সাথে 24 ভাগ গুণ আকারে ছিল, গুণ আকারে থাকলে আমরা জানি সাইড চেঞ্জ করলে ভাগ হয়ে যায়, আর 20 ছিল ভাগ আকারে, সাইড চেঞ্জ হওয়ার পরে গুণ হয়ে গেছে। এখন আমরা ক্যালকুলেশনটা করলেই অ্যান্সারটা চলে আসবে। তাহলে আমরা উপরের সংখ্যাগুলোকে গুণ করে দিব, 48,000 গুণ হলো 20 ভাগ হলো 24, সরি 40,000 টাকা। আমাদের কাছ থেকে কিন্তু এই আসলের পরিমাণটাই চাওয়া হয়েছিল, এখানে লিখে দিতে পারো
সুতরাং $40,000 টাকা ব্যাংকে জমা রাখতে হবে।